কি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা কোন অধ্যায় পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায়। ইয়েস, দ্বিতীয় অধ্যায়। আমাদের অধ্যায়ের কি নাম ছিল? ভোক্তা ও উৎপাদকের আচরণ। ইয়েস, রাইট। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব আরেকটা নতুন টপিক, যেটা হচ্ছে অপেক্ষক। আমরা আজকে জানবো আসলে অপেক্ষক কি, বা অর্থনীতিতে অপেক্ষকটা কিভাবে কাজ করে। অপেক্ষক রিলেটেড কিছু টার্মস এবং কিছু ইকুয়েশন আমরা আজকে শিখবো। আমরা জানি অপেক্ষক, এটা বাংলায় অপেক্ষক বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় ফাংশন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে ওরা ফাংশনটা হয়তো মোটামুটি ভালোই জানো, সমস্যা নেই। যে ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো, আমরা ফাংশন আজকে শিখবো, বা অপেক্ষক অর্থনীতিতে কিভাবে কাজ করে, কিভাবে অপেক্ষকটা অর্থনীতিতে সম্পর্কিত, সেই বিষয়ে আমরা আজকে জানবো। আচ্ছা, আমরা প্রথমেই বইয়ের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দিয়ে নিই, তারপর আমরা আমাদের মতো করে বলবো, বা একটু সহজ ভাষায় বলবো। হ্যাঁ? আমাদের বইয়ের ভাষায় অপেক্ষক হচ্ছে এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের মধ্যে পরস্পর বিশেষ সম্পর্কে গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। এখন আমরা জানবো যে আসলে এই যে বলছে স্বাধীন চলকের সাথে অধীন চলক, আমাদের কি একটু বোঝা দরকার না স্বাধীন চলকটা কি বা অধীন চলকটা কি? ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো স্টুডেন্টস, তোমরা আসসালামু আলাইকুম জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু সাড়া দিবে, তোমরা আমায় শুনতে পাচ্ছ কিনা, বা আমাকে একটু সাড়া দিবে, কেমন? ওকে, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন দেখো আমরা অপেক্ষককে যে সংজ্ঞাটা বইয়ে দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা আমরা পড়েছি। এখন আমরা জানবো যে আসলে এই স্বাধীন চলক কি বা অধীন চলক কি, এই জিনিসগুলোকে কিভাবে বা গাণিতিক আকারে প্রকাশ করা যায়। স্বাধীন চলক গুলো হচ্ছে যেই চলকগুলোর মান নিজেই নিজে গ্রহণ করতে পারে, বা সেই মানের পরিপ্রেক্ষিতে অন্য একটা চলকের মান পরিবর্তন হয়। যেমন ধরো, স্বাধীন চলকের কারণে যদি অধীন চলকের মান পরিবর্তন হয়, বা এই যে একটা সম্পর্ক যে স্বাধীন চলকের কারণে অধীন চলকের মান পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে পারস্পরিক একটা সম্পর্ক, এই সম্পর্কটা কি আসলে গাণিতিক আকারে প্রকাশ করা হয়। এই গাণিতিক আকারে যে প্রকাশ করা হচ্ছে এটাই অপেক্ষক। আমরা ডিটেলস জানবো স্বাধীন চলক কি, অধীন চলক কি। আমাদের আজকে পুরো ক্লাসটাই হচ্ছে অপেক্ষক রিলেটেড। তো আমরা এই প্রত্যেকটা টার্মই শিখবো, জানবো, কিন্তু আমরা এখন এই অবস্থায় যে অপেক্ষকের যে সংজ্ঞাটা, সেটা সেই ক্ষেত্রে আমরা জানবো যে আসলে স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে সম্পর্ক, সেই সম্পর্কটার গাণিতিক প্রকাশকে বলা হয় অপেক্ষক। আচ্ছা, এই যে দেখো স্বাধীন চলক, আমরা কি মনে রাখবো? স্বাধীন চলক এবং অধীন চলক, এই যে অধীন চলক এবং অধীন চলক এবং স্বাধীন চলকের মাঝে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের গাণিতিক প্রকাশকে কি বলা হয়? অপেক্ষক। অপেক্ষক, yes। তাহলে আমাদের দুইটা টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে যে পারস্পরিক সম্পর্ক, সেটার গাণিতিক প্রকাশটা হচ্ছে আমার অপেক্ষক। আচ্ছা, সংজ্ঞাটা কি মোটামুটি এই পর্যায়ে প্রাথমিক অবস্থায় সবার কাছে কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, কেমন? দেখো, উদাহরণে লেখা আছে আই, আই হচ্ছে ইনভেস্টমেন্ট। তোমাদের বইও একই উদাহরণ দেয়া আছে, তোমরা তোমাদের বইটা ওপেন করতে পারো। সবাই সামনে বই নাও, 80 নাম্বার পেজ। জি মিস। আচ্ছা আচ্ছা, সবাই ওপেন করেছো বই? জি। হ্যাঁ, দেখুন, তোমাদের ওখানে 80 নাম্বার পেজে আছে একটা উদাহরণ আছে অপেক্ষকের। আই ইকুয়াল টু ফাংশন অফ
এটা হচ্ছে ক্যাপিটাল আই। কেমন? ক্যাপিটাল আই দিয়ে বোঝাচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। ইনভেস্টমেন্টকে বাংলায় বলা হয় বিনিয়োগ। হ্যাঁ, ইকুয়াল টু ফাংশন অফ আই। ফাংশন অফ আই, যে স্মল লেটারের আই হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার। ইন্টারেস্ট রেট বাংলায় বলা হয় সুদের হার। এই যে একটা ফাংশন দেয়া আছে, দেখো এখানে দুটো চলকের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। দুটো চলক কি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, আর এখানে আরেকটা চলক কি আছে, ইন্টারেস্ট রেট, তাই না? বিনিয়োগ। হ্যাঁ হ্যাঁ, বিনিয়োগ। হ্যাঁ, এখানে আই, ক্যাপিটাল আই হচ্ছে বিনিয়োগ আর স্মল সুদের আই হার, হচ্ছে সুদের হার। তাহলে এখানে আমাদের কয়টা চলক আছে? দুইটা। দুটো চলক, দুইটা। রাইট। ইয়েস ইয়েস, গুড। এখানে আমাদের দুটো চলক আছে। এই ফাংশন দিয়ে বোঝাচ্ছে দুটো চলকের অপেক্ষক, বা এই দুটো চলকের সম্পর্ক বোঝাচ্ছে এফ দিয়ে। এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক। এখন আমার এই যে ক্যাপিটাল আই বিনিয়োগ এবং স্মল আই সুদের হারের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমি এফ দ্বারা প্রকাশ করেছি বা অপেক্ষক আকারে প্রকাশ করেছি। এই যে পুরো সমীকরণটা লিখেছি, এটাই আমার অপেক্ষক। দুটো চলকের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করার যে গাণিতিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে অপেক্ষক। দেখো এটাকে আবার একটু ভেঙে, মিস হ্যাঁ বলো। মিস এখানে যে 25 আছে এটা কি বিনিয়োগ, আর হচ্ছে মাইনাস যে 5 আই আছে এটা কি সুদের হার? না, এটা বিনিয়োগ। আচ্ছা, আমার আইটা ঠিক আছে, কেমন? এরপর আমি এটাকে একটা অপেক্ষক আকারে সাজিয়েছি। দেখো তোমাদের আমি আহ চাহিদার অপেক্ষক পড়িয়েছিলাম, তোমরা কি কেউ মনে করতে পারছো? বি ইকুয়াল টু একটা ধ্রুবক ছিল এ মাইনাস বিপি, এরকম একটা ধ্রুবক ছিল, মনে আছে? আচ্ছা, আমি চাহিদার অপেক্ষকটা তোমাদেরকে আরেকবার দেখাই, তাহলে হয়তো মনে করতে পারবে। চাহিদাটা ছিল মনে হয়, চাহিদার হারটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দেখো চাহিদার একটা অপেক্ষক ছিল, দেখতে পাচ্ছো? ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, এরকম একটা অপেক্ষক আমরা জি পড়ে এসেছিলাম। দেখো জি ম্যাম। এটা, এই যে এখানে এ, এটা হচ্ছে আমার ধ্রুবক, মাইনাস বিপি, ওটা ছিল, বিটা ছিল ঢাল, কেমন? আর পি ছিল আমার প্রাইস। ওখানে ওই যে একটু আগে যে আমরা দেখেছি, এখনো এরকম একটা ইকুয়েশন লিখেছে। 25 হচ্ছে আমার ধ্রুবক, মাইনাস 5 হচ্ছে আমার ঢাল, আইটা হচ্ছে এখানে সুদের হার। আমরা বুঝতে পেরেছি? আইটা সুদের জি হার, ম্যাম। 5 হচ্ছে এখানে ঢাল, 25 হচ্ছে ধ্রুবক। আজকে আমরা শিখবো ধ্রুবক আসলে কি। একটু পরেই আমরা শিখবো ধ্রুবক কে বলা হয় বা ধ্রুবক কি, এই জিনিসগুলো আমরা একটু পরে আসতেছে। তাহলে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 25 মাইনাস 5 আই, এটা আমাদেরকে আরেকটু ভালোভাবে সমীকরণ আকারে সাজিয়েছে। আমরা প্রথমে বলেছি বিনিয়োগ ইকুয়াল টু ফাংশন অফ সুদের হার বা অপেক্ষক, সুদের হারের অপেক্ষক। হ্যাঁ, কিন্তু এটাকে আমি আবার আরেকটু ডিটেলস লিখেছি 25 মাইনাস 5 আই। 25 হচ্ছে আমার ধ্রুবক, মাইনাস 5 হচ্ছে ডাল, আর আই এই যে অপেক্ষকের আইটা একটা হচ্ছে আমার একটা চলক। তাহলে এই যে বিনিয়োগের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে আমার সুদের হার এবং বিনিয়োগের মধ্যে একটা সম্পর্ক দেখিয়েছে। একটা সম্পর্ক না, যে সুদের হার এবং বিনিয়োগের কি সম্পর্ক, সেটাই আমি কি করেছি, অপেক্ষক আকারে প্রকাশ করেছি। সেই অপেক্ষকটা কেমন, সেটা হচ্ছে একটা গাণিতিক প্রকাশ। এটা একটা গাণিতিক প্রকাশ না, 25 এটা একটা গাণিতিক সংখ্যা, তাই না? জি ম্যাম। ওকে, আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, আচ্ছা। আমরা জানি যে সুদের হার বেড়ে গেলে বিনিয়োগ কি হয়। যদি ব্যাংকে সুদের হার বেড়ে যায়, ধরো এখন 6% সুদের হার দিচ্ছে, এখন 6 থেকে যদি 7% সুদের হার দেয়, তাহলে সবাই ব্যাংকে টাকা জমা করতে চাইবে বা সঞ্চয় করতে চাইবে, তাই না? তখন মানুষ ইনভেস্টমেন্ট করবে না, বিভিন্ন খাতে বিনিয়োগ না করে সে কি করবে, টাকাটা নিয়ে ব্যাংকে জমা রাখবে বা সঞ্চয় করবে। কারণ কারণ ওখান থেকে সে তোর 5 লাখ টাকা রাখলে সে বাৎসরিক 7% সুদে একটা ইন্টারেস্ট রেট, বড় অ্যামাউন্ট একটা ইন্টারেস্ট রেট পাবে। এখন সুদের হার যদি কমে যায়, ধরো এখন 4% করে দিল ব্যাংক, যে বললো যে এখন সুদের হার 4%, তখন যখন সুদের হার কমে যাবে, তখন মানুষ আর ব্যাংকে টাকা জমা করতে চাইবে না। তখন কি করবে, ওই টাকাটা সে বিভিন্ন খাতে ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে, বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করবে, বিভিন্ন খাতে বিনিয়োগ করবে,
তার মানে সুদের হার যদি কমে যায় তাহলে বিনিয়োগ বেড়ে যায়। এটা নেগেটিভ সম্পর্ক। আবার সুদের হার বেড়ে গেলে বিনিয়োগ কমে যায়। সেই জন্য আমার মাইনাস চিহ্নটা আসছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখি এই যে অপেক্ষক পড়লাম, সেই অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আজকে একটু দেখি। আচ্ছা, আমরা দেখলাম একটা অপেক্ষক একটু আগে সাজিয়েছিলাম। সেই অপেক্ষকে আমরা দেখেছি দুটো চলক আছে, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। হুম, স্বাধীন চলক এবং অধীন চলক কি? এই দেখো, এখানে একটা চলক, এখানে একটা চলক, দুটো চলক না? জি। হ্যাঁ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বারবার মিস বলতেছে স্বাধীন চলক অধীন চলক, আসলে স্বাধীন চলকটা কি বা অধীন চলকটাই কি? মনে হচ্ছে না যে আসলে বারবার বলছেন স্বাধীন চলক কি অধীন চলক কি? একটু জানা দরকার। আচ্ছা, আমাদের বৈশিষ্ট্য মাঝে ছিল স্বাধীন ও অধীন দু ধরনের কমপক্ষে দুটো চলক থাকবে। এখন আমরা দেখব যে আসলে স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা। স্বাধীন চলক হচ্ছে যেই চলক যেই চলকের মানের উপর বেসিস করে অন্য চলকের মান নির্ণয় করা হয়। ইচ্ছে মতো তুমি একটা মান নিতে পারবা, তোমার ইচ্ছে, মানে তুমি স্বাধীন, তুমি ইচ্ছে করলে যে কোনো একটা মান নিতে পারবা। এটা হচ্ছে একটা স্বাধীন, মানে তোমার মাঝে ফ্রিডম আছে, তুমি যে কোনো একটা কিছু নিতে পারবা, সেটাকে বলা হয় স্বাধীন। হ্যাঁ, ওই চলকটাকে বলা হয় স্বাধীন চলক। এখন আমরা দেখি স্বাধীন চলক আসলে কোনটা। এই যে এখানে আই আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে আই আই আছে, সুদের হার। এই সুদের হারটা হচ্ছে এখানে স্বাধীন চলক। কেন? কারণ সুদের হার বাড়তে পারে কমতে পারে। এই যে সুদের হার বাড়ছে কিংবা কমছে, এটার উপর বেসিস করে আমি কতটুকু ইনভেস্ট করব বা কতটুকু বিনিয়োগ করব সেই ডিসিশন নিচ্ছি। তার মানে আমার এখানে স্বাধীন কোনটা? স্বাধীন হচ্ছে, বলো কোনটা? ফার্স্টের আই। হ্যাঁ, আই। হ্যাঁ আই। কারণ সুদের হার বেড়ে গেল নাকি কমে গেল সেটা যাচাই করে তারপরে আমি বিনিয়োগ করব। তার মানে সুদের হারের উপর বিনিয়োগটা নির্ভর করছে। সুদের হার যদি বেড়ে যায় আমি বিনিয়োগ কমিয়ে দেব, আবার সুদের হার যদি কমে যায় তাহলে আমি বিনিয়োগ বাড়িয়ে দেব। অর্থাৎ এই যে আমার সুদের হারের উপর কিন্তু এই বিনিয়োগটা নির্ভর করছে। তো সুদের হারটা স্বাধীন, সে ইচ্ছে মতো বাড়তে পারে কমতে পারে বা যাই হোক, সেটার উপর বেসিস করে আমি আমার বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছি। এই যে বিনিয়োগের সিদ্ধান্ত সুদের হারের উপর ডিপেন্ড করছে, তাহলে আমার বিনিয়োগটা হচ্ছে অধীন চলক। আর 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 সুদের হারটা হচ্ছে আমার স্বাধীন চলক। আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। জি মিস। কারো কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? নো ম্যাম। ওকে, তাহলে কেউ একজন আমাকে বলো তো এখানে স্বাধীন চলক কোনটা? ম্যাম ফার্স্টের আইটা। ম্যাম ছোট স্মল আইটা হচ্ছে স্বাধীন চলক। ইয়েস, রাইট, গুড, ভেরি গুড। স্মল আইটা হচ্ছে এখানে স্বাধীন চলক, আর আমার ক্যাপিটাল আই বা বিনিয়োগটা কি? অধীন চলক। অধীন চলক, রাইট। অর্থাৎ স্বাধীন চলকের মানের উপর যার মান নির্ভর করছে সেটাই হচ্ছে অধীন। অধীন মানে কি? আমরা বলি না যে আমি কারো অধীনে থাকতে চাচ্ছি না, বা আমরা কেউই আসলে কারো অধীনে থাকতে চাই না। আমরা ইন্ডিপেন্ডেন্স পছন্দ করি, স্বাধীনতা পছন্দ করি। তো অধীন মানে কি? কারো উপর নির্ভরশীল হয়ে যাওয়া, কারো উপর নির্ভর করা। তো এখানে এই যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কার উপর নির্ভর করছে বলো? ম্যাম স্মল আয়ের উপর মানে স্বাধীন চলকের উপর। হ্যাঁ, রাইট। আমার এখানে বিনিয়োগ নির্ভর করছে আমার স্মল আই বা সুদের হারের উপর। তাহলে আমার বিনিয়োগটা হচ্ছে আমার অধীন চলক। সে আসলে কারো উপর নির্ভরশীল, সে নিজে নিজে কোনো ডিসিশন নিতে পারছে না, সে স্বাধীন না, সে অন্য কোনো একটা চলকের উপর নির্ভর করে তারপরে সে তার মান গ্রহণ করছে। তার মানে এখানে ক্যাপিটাল আই বা বিনিয়োগ হচ্ছে অধীন চলক, আর স্মল আই স্বাধীন চলক। স্বাধীন চলক। ভেরি গুড। আচ্ছা, তোমাদের বইয়ে দেখো ৮০ নাম্বার পেজে দেখো, তোমাদের ওখানে একটা ছোট্ট
একটু অঙ্ক না, জাস্ট ওই যে মানের পরিবর্তে কিভাবে মান চেঞ্জ হয় সেটা দেখিয়েছে। দেখো এখানে বিভিন্ন আই এর বিভিন্ন মান ধরেছে। তোমরা কি সবাই বইটা ওপেন করেছো? জি ম্যাম। আচ্ছা দেখো বইয়ের নিচে একদম নিচের প্যারা দেখো i ইকুয়াল টু 1 হলে, দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি মিস। আমি এই যে i ইকুয়াল টু 1 ধরেছে, কারণ আমার এই যে বিনিয়োগটা আই এর উপর নির্ভর করছে। এখন আই এর ইচ্ছে করলে আমি বিভিন্ন মান নিতে পারবো, কারণ আই হচ্ছে স্বাধীন। এখন আমি ধরলাম আই হচ্ছে এখন 1%, মানে ধরে নিয়েছি, তা তো ধরেছে, তো ওরা ধরেছে ধরো এটা আই ইকুয়াল টু 1, তাহলে 1 হইলে আমার বিনিয়োগ কত হয় একটু হিসেব করে দেখো তো। 5 এর সাথে 1 গুণ করলে কত হয়? ম্যাম 5। হ্যাঁ 25 থেকে -5 করলে কত আসে? 20। 20, রাইট। তার মানে বিনিয়োগ সেক্ষেত্রে কত? 20। 20, গুড। আচ্ছা, আবার এইভাবে ধরেছে i ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে i ইকুয়াল টু 2 হলে কত হচ্ছে বলো তো? 50। কত হচ্ছে? 15। জি ম্যাম। ওকে। আচ্ছা i ইকুয়াল টু 3 হলে? 10 হবে আই। 10, রাইট, 10। হ্যাঁ, অর্থাৎ i এর মান যদি 3 হয় তাহলে 5 ইন্টু 3, 3 5 15, 25 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমার থাকছে 10, অর্থাৎ 10। আমার আয়ের মান 10 হচ্ছে। আমি কি দেখলাম তাহলে? আমরা এই যে অঙ্কটা করলাম আমরা কি দেখলাম? যে আয়ের মান চেঞ্জ হচ্ছে, আয়ের মানের পরিপ্রেক্ষিতে আমার বিনিয়োগের মান হচ্ছে, তার মানে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করছে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তো ক্লিয়ার হয়েছি। এই ক্ষেত্রে কি কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি এখানে একটু ক্লিয়ার হতে চাচ্ছি ম্যাম। হ্যাঁ বলো। যে আয়ের মানটা যে বের করব সেটা কি হচ্ছে যে ইয়েতে যে থাকবে, স্মল আইটা যে থাকবে যেমন 5, ওইটার সাথে হচ্ছে 1 বা 2 এরকম গুণ করে যে বিনিয়োগটা থাকবে সেটা থেকে কি বিয়োগ দিতে হবে? না না, না না বাবা, এখানে বিনিয়োগ নেই তো। এই যে 25 যেটা, সেটা হচ্ছে আমার ধ্রুবক। হ্যাঁ, এই যে 25 জি হচ্ছে আমার ম্যাম। ধ্রুবক, আর -5 হচ্ছে ঢাল, আই হচ্ছে আমার সরি ইন্টারেস্ট রেট। হ্যাঁ, তাহলে আমি ইকুয়েশনের হ্যাঁ। মাঝে আমি ইন্টারেস্ট রেট যেহেতু আমার চেঞ্জ হচ্ছে বা সুদের হার চেঞ্জ হচ্ছে, এই সুদের হারের মান বিভিন্ন মান বসিয়ে আমি ইকুয়েশনটার মান পাবো। এই যে ইকুয়েশনটা, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে বিনিয়োগ ইকুয়েশন, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমি বিনিয়োগ কত সেটা পাবো। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা সবাই? 25 কিন্তু এখানে বিনিয়োগ না, এটা হচ্ছে আমার এই ইকুয়েশনটাকে আমি সাজিয়েছি এভাবে। এভাবে সাজাতে হয়, একটা একটা প্রত্যেকটা ইকুয়েশনে একটা ধ্রুবক থাকে, একটা ঢাল থাকে, কেমন? আচ্ছা, মিস এটা কি দেওয়া থাকে? ওকে। আমরা তাহলে অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। আমাদের তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, আমরা স্বাধীন চলক অধীন চলক সবাই বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, আমি কিন্তু খুবই কম সাউন্ড শুনতে পাচ্ছি। আমি আমার সব স্টুডেন্টের বয়স শুনতে চাই, মানে আই মিন যখন কোশ্চেন জি করি। ম্যাম বুঝতে পেরেছি। Okay, হুম। আচ্ছা জি মিস বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এখানে 2 নম্বরে বৈশিষ্ট্য বলা হয়েছে এক বা একাধিক স্বাধীন চলক থাকবে। হুম, এক বা একাধিক স্বাধীন চলক থাকবে। আমরা একটু আগে যে যে ইয়াটা দেখেছিলাম উদাহরণটা, সেখানে কয়টা স্বাধীন চলক ছিল? ম্যাম 2টা। স্বাধীন চলক মিস একটা। একটা। ইয়েস, ভেরি গুড। এখানে একটা স্বাধীন চলক ছিল শুধু। কোন কোন স্বাধীন চলকটা ছিল? কি নাম ছিল সেই চলকটার? ম্যাম স্মল আই। স্মলাই। হ্যাঁ, সুদের হার ছিল ইন্টারেস্ট রেট বাই স্মলাই, যেটা দিয়ে বোঝাচ্ছে সুদের হার। হ্যাঁ, এখন আমার ইয়েতে বলা হয়েছে একটাও থাকতে পারে, আবার একের অধিকও থাকতে পারে। এখন আমরা এই উদাহরণে দেখেছিলাম কেবল একটা একটা চলক। আমরা চাইলে
এরকম আরো অনেক চলক নিতে পারতাম। এই যে দেখো x1 x2 x3 এরকম করে xn পর্যন্ত আমি অনেকগুলো চলক নিতে পারতাম। যেমন আমি বলতে পারতাম যে বিনিয়োগ সুদের হারের উপর নির্ভর করে, মানুষের ইনকামের উপর নির্ভর করে, বা এই যে এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে। এরকম আরো অনেক চলক আমি চাইলেই যোগ করতে পারতাম, কিন্তু আমরা ওখানে শুধু দেখেছি সুদের হার। সুদের হারের সাথে চাইলে আমরা আরো অনেকগুলো চলক যোগ করতে পারতাম না? বিনিয়োগ আর কি কি উপর নির্ভর করে আমরা একটু ধারণা করি তো। মানুষের আয়ের উপর ডিপেন্ড করে না, বলো? জি ম্যাম। হ্যাঁ, কারো যদি ইনকাম বেশি হয় তাহলে তো সে তার বিনিয়োগও বেশি হতে পারে, বা তার কাছে একটা ক্যাপিটাল থাকবে বিনিয়োগ করার। এরকম আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে বিনিয়োগ। তাহলে আমরা যতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অতগুলো চলক নিতে পারি। আবার ধরো যে একটা ওই 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 যে জায়গায় ইনভেস্ট করবে সেখানে ওইরকম পরিবেশ আছে কিনা, পরিবেশের উপরও ডিপেন্ড করতে পারে। বা যে বিজনেস করার সহজলভ্যতার উপর ডিপেন্ড করতে পারে বিনিয়োগের, সে কতটুকু বিনিয়োগ করবে না করবে। এরকম আরো অনেকগুলো চলক আছে যেগুলোর উপর আসলে বিনিয়োগ নির্ভর করে। বা ইনফ্লেশন কত সেটার উপরও নির্ভর করতে পারে। আরো অনেক ইনফ্লেশন বা দামি কত আছে সেটার উপরও ডিপেন্ড করতে পারে। অর্থাৎ আমি চাইলে তখন আরো অনেকগুলো চলক যোগ করতে পারতাম। তাহলে আমরা এই পয়েন্টটা কি বুঝতে পেরেছি? এক বা একাধিক স্বাধীন চলক থাকবে। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে কেবল একটি মাত্র অধীন চলক থাকবে। কেবল একটি অধীন চলক থাকবে। দেখো একটা বিষয় দেখো। দেখো এখানে আমি চাইলে আরো অনেকগুলো স্বাধীন চলক যোগ করতে পারতাম, কিন্তু সবগুলো স্বাধীন চলকের মান যোগ বিয়োগ করে আমি কিন্তু শুধু বিনিয়োগের মানটাই পেতাম। অর্থাৎ বিনিয়োগ এখানে কিন্তু একটাই আছে। বা যদি আমি আরো উদাহরণ দেখি, দেখো এখানে এখানে ফাংশন অফ একটা চলক আছে, এখানে দুটো চলক, এখানে অনেকগুলো চলক আছে, কিন্তু আমার অধীন চলক কিন্তু একটাই। কারণ আমার এই ওয়াইটা হয়তো একটার উপর নির্ভর করছে, কিংবা আরো অনেকগুলো চলকের উপর নির্ভর করছে, কিন্তু আমি এতগুলো চলক যোগ বিয়োগ গুণ করে আমি শুধু ওয়াই এর মানটাই পাবো। এখানে ওয়াইটা কি আমার বিনিয়োগ। বিনিয়োগ বা অধীন চলক, রাইট? অধীন চলক। তাহলে আমার অধীন চলক কয়টা? একটি। একটা। Yes, আমার অধীন চলক একটা, কিন্তু আমার স্বাধীন চলক কয়টা হতে পারে? এক বা অধিক হতে পারে। এক বা একাধিক। Yes, এক বা একাধিক হতে পারে। আমার স্বাধীন চলকের কোনো লিমিটেশন নেই, আমি চাইলে যতগুলোর উপর নির্ভর করে অতগুলো চলক নিতে পারবো। কিন্তু আমার অধীন চলক কেবলই একটা। আচ্ছা, আমরা তাহলে এর পরের বৈশিষ্ট্যটা দেখি। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে, এরপরে বলা হয়েছে একটা নির্ভরতার সম্পর্ক বিদ্যমান থাকবে। কিভাবে নির্ভরতা? আমরা দেখেছি অপেক্ষক মানেই দুটো চলকের পারস্পরিক সম্পর্কর গাণিতিক প্রকাশ। এখন ওয়াইটা এর উপর নির্ভর করছে, বা একটা নির্ভরতার সম্পর্ক আছে না এখানে। অধীন চলক তো স্বাধীন চলকের উপর নির্ভর করছে, অর্থাৎ অপেক্ষক দুটো চলকের নির্ভরতার সম্পর্ক দেখাচ্ছে। জি ম্যাম। তাহলে অপেক্ষক কিভাবে নির্ভরতার সম্পর্ক বিদ্যমান থাকে অপেক্ষকে, সেই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। জি মিস। সবাই বুঝতে পেরেছি? না আমি একটু বোঝান। আচ্ছা, আরেকটু বলি। আমরা দেখেছিলাম এর আগের উদাহরণে দেখেছিলাম যে আসলে এই অধীন চলকটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে সুদের হার, আই দিয়ে আমরা সুদের হার প্রকাশ করেছি, এটা হচ্ছে আমার স্বাধীন চলক। আর বড় হাতের যে আই সেটা হচ্ছে আমার অধীন চলক। অর্থাৎ অধীন চলক স্বাধীন চলকের উপর নির্ভর করছে। সুদের হার বেড়ে গেলে বিনিয়োগ কমে যাচ্ছে, কিংবা সুদের হার কমে গেলে বিনিয়োগ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিনিয়োগটা সুদের হারের উপর নির্ভর করছে, তাই না? জি। তার মানে একটা নির্ভরতার সম্পর্ক আছে, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে আমি যে ফাংশন এফ দিয়ে হচ্ছে ফাংশন বা অপেক্ষক, সেই অপেক্ষকের মাঝে একটা নির্ভরতার সম্পর্ক বিদ্যমান থাকে। দুটো চলকের মাঝে একটা নির্ভরতার সম্পর্ক বিদ্যমান থাকে, বলতে পারি কি আমরা?
জি ম্যাম। জি ম্যাম। তাহলে একটা নির্ভরতা সম্পর্ক বিদ্যমান থাকবে। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে। জি ম্যাম। হ্যাঁ, এরপরে দেখো 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে গাণিতিক সম্পর্ক প্রকাশ করে। আমরা জানি অপেক্ষক আসলে কি একটা গাণিতিক সম্পর্কের প্রকাশ। এই যে আমরা ইকুয়েশনটা লিখেছি এটাকে আমরা গাণিতিক আকারে প্রকাশ করেছি তাই না? 25 জি ম্যাম। 5i একটা অপেক্ষক মানে আসলে দুটো চলকের একটা গাণিতিক প্রকাশ থাকবে। স্বাধীন চলক থাকবে, অধীন চলক থাকবে, ধ্রুবক থাকবে, ঢাল থাকবে, সবকিছুর একটা গাণিতিক প্রকাশ থাকবে, গাণিতিক সংখ্যা আকারে ডিজিট আকারে সেটাকে প্রকাশ করা যাবে। ফাংশনকে সবসময় গাণিতিক আকারে প্রকাশ করা যায়। তাহলে 5 নাম্বার পয়েন্ট কি আমাদের সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। লাস্ট পয়েন্টে দেখো কি বলা হয়েছে, সমতার চিহ্নর ডান দিকে স্বাধীন চলক, বাম দিকে অধীন চলক বসে। আমরা কি বলেছিলাম? আইটা কি? ম্যাম স্বাধীন চলক। আচ্ছা দেখো তো এটা সমতা চিহ্নের কোন পাশে আছে? ডান পাশে। ডান পাশে। আর এই যে ডান পাশে। ডান পাশে। আচ্ছা, আর ক্যাপিটাল আই বা বিনিয়োগটা কোন পাশে আছে? বাম পাশে। বাম পাশে। আর আমার এই চিহ্নটা কি চিহ্ন? সমতা চিহ্ন। সমতা। ইয়েস, ভেরি গুড, এটা হচ্ছে সমতা চিহ্ন। সমতা চিহ্নের ডান পাশে আমার কোন চলক থাকছে? স্বাধীন চলক। স্বাধীন চলক। বাম পাশে কোন চলক? অধীন চলক। অধীন চলক। এক্সিলেন্ট, এই তো সবাই পারে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো বুঝতে প্রবলেম আছে? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। অপেক্ষক রিলেটেডই আরেকটা টপিক হচ্ছে অর্থনীতিতে ব্যবহৃত অপেক্ষক। আসলে কয়েক ধরনের অপেক্ষক আছে, সেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার বের করো, 81 বের করেছো সবাই? জি ম্যাম। ওকে, ওখানে দেখো অর্থনীতিতে ব্যবহৃত অপেক্ষক আছে। প্রথমে দেওয়া আছে ও চলকের সংখ্যার উপর ভিত্তি করে কয়েক প্রকারের অপেক্ষক আছে। পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, প্রথমেই দেখো এখানে y ইকুয়াল টু ফাংশন অফ x, এখানে কয়টা চলক? ম্যাম একটা। হ্যাঁ, এখানে স্বাধীন চলক কয়টা? একটা। অধীন একটা। চলক? একটা। অধীন চলক সবসময় একটাই থাকে তাই না? জি ম্যাম। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে দেখো তো এখানে স্বাধীন চলক কটা আছে? দুইটা। ম্যাম। 3 নাম্বারে দেখো তো স্বাধীন চলক এখানে কয়টা আছে? 4টি। আটটি। অ্যাকচুয়ালি এখানে স্বাধীন চলক কয়টা আছে সেটা নির্দিষ্ট করে বলা নাই, বলা হয়েছে x1 থেকে xn পর্যন্ত, অর্থাৎ x1 থেকে xn পর্যন্ত আমি যতগুলো সংখ্যা নেব সবগুলোই এখানে অতটা চলক। হ্যাঁ, স্বাধীন চলক, রাইট। আমরা এইটুকু বুঝেছি কি? জি ম্যাম। সবাই বুঝেছি? জি ম্যাম। ওকে, আচ্ছা, দেখো তোমাদের এরপরে দেয়া আছে চলকের ঘাত ও প্রকৃতির উপর ভিত্তি করে চলক অপেক্ষক কয়েক প্রকার হতে পারে। প্রথমে আছে একমাত্রিক, লিনিয়ার বা হচ্ছে সরল রৈখিক অপেক্ষক। দেখো একমাত্রিক কি? চলকের আমরা এই যে কিছুক্ষণ আগে দেখলাম স্বাধীন চলক, অধীন চলক। স্বাধীন চলকের তো বিভিন্ন মান হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে অধীন চলকের মান হয়ে থাকে। তো স্বাধীন চলকের এক্স এর মান তো যে কোনোটা হতে পারে, বা এক্স বা এটাকে আমরা আই দেখিয়েছি বা সুদের হার দেখেছি, যে কোনো মান হতে পারে। এখন এই যে সমীকরণ আকারে বিভিন্ন বিভিন্ন সম্পর্কগুলোকে সাজানো হয়, তো সেগুলোর বিভিন্ন পাওয়ার থাকতে পারে। এখানে ঘাত মানে কি, সেটাকে ইংলিশে বলা হয় পাওয়ার। আমরা বলি না x⁻1, x⁻2 বা x এর উপর কিউব,
এরকম অনেক সংখ্যা জি থাকে তাই না, ম্যাম পাওয়ার থাকে। এখন যদি এই যে আমরা সমীকরণ আগে সাজাই, এই যে দেখো চাহিদার সমীকরণটার সাথে তোমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। দেখো এই পি এর উপর কি কোনো পাওয়ার আছে? না ম্যাম এখানে No, ma'am. পিটা কোন চলক বলো তো, পিটা কোন চলক? স্বাধীন চলক। চলক এক্সিলেন্ট, ইয়েস, এটা স্বাধীন চলক। আচ্ছা, আমার প্রথমে আমার আরেকটা আরেকটা ইকুয়েশন আছে y ইকুয়াল টু ax প্লাস b। এখানে x কোন চলক বলো তো? ম্যাম স্বাধীন চলক Very good, স্বাধীন চলক। হ্যাঁ, দেখো x এর উপর কোনো পাওয়ার আছে? No, না ma'am. ম্যাম কোনো পাওয়ার নাই মানে মনে মনে আমরা ধরে নেব এটার উপর এক আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x, এটা এভাবেই থাকে তাই না? উপরে জি ম্যাম কোনো পাওয়ার নেই মানে আমরা সবসময় ধরি এর উপর পাওয়ার 1 আছে, অর্থাৎ এক আছে। যে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 1 সেটাকে বলা হয় একমাত্রিক অপেক্ষক। আমরা এই যে চাহিদার অপেক্ষকগুলো পড়েছি, এটা এরকম ছিল, ওইটা তাহলে কোন অপেক্ষক? একমাত্রিক অপেক্ষক। একমাত্রিক অপেক্ষক। দ্বিঘাত অপেক্ষক, দ্বিঘাত, ঘাত মানে পাওয়ার, দ্বি মানে দুই, এটা দেখে কি মনে হচ্ছে যে এই ক্ষেত্রে দ্বিঘাত অপেক্ষকে কয়টা পাওয়ার থাকবে? পাওয়ার কত দুইটা। থাকবে? দুইটা। Yes, দ্বিঘাত অপেক্ষকে তার মানে সর্বোচ্চ ঘাত কত থাকবে? দুই। 2। দুই। দেখো তো x এর উপর কত আছে? দুই। 2। হ্যাঁ, প্লাস এটা ax এর উপর কত? 1 1। One. তাহলে আমরা দেখেছি এখানে সর্বোচ্চ বলা হয়েছে, সর্বোচ্চ 2, তার মানে x2 আসলে কি পাওয়ার 2 প্লাস হচ্ছে 3 x এর উপর তো 1, তাই না? তাহলে আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে পাওয়ার থাকতে পারে, পাওয়ার সর্বোচ্চ কত হতে পারে? 2 হতে পারে। আচ্ছা, স্থির অপেক্ষকটা কি সেটা দেখি। স্থির অপেক্ষক হচ্ছে যে অপেক্ষকের বিস্তার একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা হয়ে থাকে। যেমন ধরো আমরা এখানে লিখেছি y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 10, অর্থাৎ এই যে y ইকুয়াল টু ফাংশন অফ x লিখেছি, এটা সব সময় 10 এর সমান হবে। আমি যদি এখানে 10 না দিয়ে 5 ও দিতে পারতাম, বা যে কোনো সংখ্যাই দিই না কেন, সেটার আসলে একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা হতে হবে, সে বাস্তব সংখ্যার সমান হবে। আমরা অনেক সময় লিখি না যে কোনো ইকুয়েশন সাজিয়ে ধরো এত ইকুয়াল টু এত লিখি না অনেক সময়? জি ম্যাম। জি ম্যাম অর্থাৎ এই যে দেখলাম আমি ফাংশনটা লিখলাম y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 10, অর্থাৎ এটা সবসময় 10 এর সমান হবে। আমার এখানে 5 লিখতে পারতাম, 2 লিখতে পারতাম, হোয়াট এভার যাই লিখি, তখন ওই ইকুয়েশনটা ওটার সমান হবে, বা হচ্ছে ফাংশন অফ x ওই সংখ্যা, ওই বাস্তব সংখ্যার সমান হবে। তাহলে আমরা এই 3টা পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছি? জি ম্যাম। জি ম্যাম ওকে, আমরা আজকের ক্লাসের একদম লাস্ট একটা টপিক শিখবো, সেটা হচ্ছে চলক এবং ধ্রুবক। চলক, আমরা এতক্ষণ চলক, স্বাধীন চলক, অধীন চলক সবকিছু পড়ে ফেললাম। চলক কি মনে হচ্ছে, চলক কি হতে পারে? যে রাশির মান পরিবর্তনশীল। হ্যাঁ, আসলে যেসব রাশির মান পরিবর্তনশীল তাকেই বলা হয়, সেই রাশিকে বলা হয় চলক। যেমন আমরা একটু আগে কত উদাহরণ দেখলাম না, যে এই যে প্রথম যে উদাহরণটা দেখেছিলাম আমরা, দেখো এখানে এই যে আয়ের মান পরিবর্তনশীল, এই আয়ের মানের পরিবর্তে আবার এই বিনিয়োগের মানও পরিবর্তন হচ্ছে, তাহলে এগুলো কি আমার চলক, তাই না? জি ম্যাম। জি ম্যাম হ্যাঁ, আয়ের জি মান ম্যাম। পরিবর্তন হচ্ছে, সুদের হার পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে এই সুদের হারের উপর নির্ভর করে আমার বিনিয়োগের মানও পরিবর্তন হচ্ছে, তাহলে দুটো মানই কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, দেখো দুটো মান পরিবর্তন হচ্ছে, তার মানে যেসব রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলবো? চলক। আচ্ছা, এখন চলক। ধ্রুবক, ধ্রুবক হচ্ছে যেসব রাশির মান আসলে কখনই পরিবর্তন হয় না বা হচ্ছে অপরিবর্তনশীল থাকে, সেটাকে বলা হয় ধ্রুবক। এই যে দেখো আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই যে 25, এটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আমি এভাবে বসিয়ে দিয়েছি, এটার মান কি কখনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে কি বলো? না আয়ের মান No, ma'am. পরিবর্তন হচ্ছে, এই বিনিয়োগের মান পরিবর্তন হচ্ছে, কিন্তু 25 রয়ে গেছে, এটার মান কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা আমার কি? ধ্রুবক। ধ্রুবক। চলক আর ধ্রুবক কি আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম
আচ্ছা ম্যাম। ধ্রুবকের আবার কিছু প্রকারভেদ আছে, সেটা হচ্ছে সুনির্দিষ্ট ধ্রুবক, যেগুলো হচ্ছে তোমার যে কখনোই চেঞ্জ হয় না, হ্যাঁ, স্থির থাকে। যেমন ধরো পাইয়ের মান, পাইয়ের সাথে সবাই ক্লিয়ার পরিচিত আছি না? পাই ম্যাথে জি ম্যাম। ম্যাথ করে আসছো, ম্যাম। পাইয়ের মান 2 2 পয়েন্ট সামথিং সামথিং